মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনেদের জন্য বাংলার লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আমাদের আজকের এই ঐতিহ্যবাহী ভিডিওকে কেন ঐতিহ্যবাহী বলছি? 2016 থেকে 2025 এত বছর ধরে ইউটিউবে আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সাজেশন ভিডিও পোস্ট করে চলেছি এবং সম্রাট এক্সক্লুসিভ পরিবারই প্রথম ইউটিউব চ্যানেল যারা ইউটিউবের বুকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সাজেশন ভিডিও পোস্ট শুরু করেছিল। তাহলে বন্ধুরা ঝটপট চলে যাব মূল সাজেশনে। তবে আজকের ভিডিওটা কাদের জন্য আর কাদের জন্য নয় সেটা বুঝে নেওয়া প্রয়োজন। যারা গোটা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে আজকের ভিডিও তাদের অবশ্যই উপকৃত করবে, কিন্তু যারা কেটে কেটে অল্প অল্প ভিডিও দেখবে হয় তারা বিষয়টা বুঝতে পারবে না, নচেত তারা হয়তো সঠিক দিশা যে গাইডলাইন আমি তোমাদের দিতে চলেছি সেটা থেকে বেশ খানিকটা দূরে চলে যাবে। আজকের এই ভিডিওটা দেখবার জন্য কয়েকটা জিনিস তোমাদের প্রয়োজন হবে। প্রথম, একটা কলম বা পেন্সিল। দ্বিতীয়, বাংলার যে বইটা রয়েছে তোমাদের সাহিত্য সঞ্চয়ন, এই বইটা। এই দুটো জিনিস বা একটা সাদা খাতা আর কলম নিয়ে বসলেও চলবে। নিয়ে তুমি যদি ভিডিওটা দেখো তাহলে একদম তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে কোন কোন প্রশ্ন এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলা ভালো কোন ধরনের প্রশ্ন এবছর মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাতে তোমরা দেখতে পাবে, তার একটা আভাস ইঙ্গিত আজকের এই ভিডিও থেকে একদম ঠিকঠাকভাবে তোমরা পেয়ে যাবে। তবে ভিডিওর শুরুতেই বিধিসম্মত সতর্কীকরণ। অতীতে আমরা দেখেছি টেস্ট পেপারে ঘন ঘন যে প্রশ্নগুলো আছে তার কিছু প্রশ্ন অবশ্যই কমন আসে, তবে মাধ্যমিক বাংলা পরীক্ষাতে অধিকাংশ প্রশ্নই কমন থাকলেও ঘুরিয়ে ফিরিয়ে করা হয়। অর্থাৎ টেস্ট পেপারে হয়তো একটা লাইন তুলে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটাই আসছে অন্য লাইন তুলে। তখন তোমরা বুঝতে পারো না, তোমরা তখন দুঃখ করে বলো, ইস এই প্রশ্নটা তো আমি পাচ্ছি না। এজন্য কি করতে হবে? টেক্সট বইটা একটু খুঁটিয়ে পড়তে হবে যাতে প্রশ্নগুলো লাইন ঘুরিয়ে দিলেও তুমি লিখে আসতে পারো। কিভাবে পড়বে সে টিপস তো আজকের এই ভিডিওতে রয়েইছে। যারা বলছো স্যার গোটা বছর কিচ্ছু পড়তে পারিনি, তাদের জন্যও শর্টকাট কিছু কৌশল রয়েছে। এবার প্রশ্ন, স্যার আমি টেস্ট পেপার যদি সব সলভ করি, আমি যদি এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচএ, পর্ষদ সবকিছু কমপ্লিট করি, আমি কি এমসিকিউ এসএকিউ কমন পাবো? উত্তরটা হলো তুমি যে কোনো একটা টেস্ট পেপার যদি সলভ করতে পারো, এমসিকিউ এসএকিউ বাংলার সিংহভাগ, বলা ভালো 90% কমন পেয়ে যাবে। তবে কিছু কিছু এমসিকিউ কিন্তু বা এসএকিউ কিন্তু আনকমন থাকে। প্রতিবার আমরা দেখেছি টেস্ট পেপারের বাইরে থেকেও কিছু প্রশ্ন, অবশ্যই সেগুলো সহজ বুদ্ধিদীপ্ত থাকবে। তাই টেস্ট পেপার সমাধান করলে এমসিকিউ এসএকিউ নিয়ে তুমি নিশ্চিন্ত হতে পারবে। তবে পুরো নাম্বার পেতে চাইলে টেক্সট বই খুঁটিয়ে পড়ার কোনো বিকল্প নেই। আর গোটা টেক্সট বইয়ের সমস্ত গল্প কবিতা তোমাকে কিন্তু ভালোভাবে আত্মস্থ রাখতে হবে। বিশেষ করে বাংলা ভাষায় বিজ্ঞান আর হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের এমসিকিউ এসএকিউ নিয়ে তোমাদের অনেকের সমস্যা হয়, তাই ওই দুটোকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবার চলে আসি মূল সাজেশনে। একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তোমার বন্ধুদের মধ্যে আজকের এই ভিডিওটা হতে পারে হোয়াটসঅ্যাপ কিংবা তোমাদের যে ইনস্টাগ্রাম গ্রুপ কিংবা তোমাদের যে মেসেঞ্জারে কথা হয় সেখানে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও, যাতে তারাও তোমার সাহায্যে, তোমার এই ছোট্ট একটা পদক্ষেপের জন্য তারাও যাতে মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির এই অন্তিম মুহূর্তে নিজেদেরকে আরো শানিত করে নিতে পারে। শুরু করছি মূল সাজেশন। তোমাদের সিলেবাসে অর্থাৎ বাংলা সাহিত্য সঞ্চয়ন বইয়ে কি কি আছে? গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, এই চারটে টপিক রয়েছে। এর মধ্যে থেকে নাটক থেকে কোনো এমসিকিউ এসএকিউ আসবে না। নাটক থেকে একটা মাত্র 4 নাম্বারের প্রশ্ন লিখতে হবে, দুটো দেওয়া থাকে, ওটাকে আপাতত একটু দূরে সরিয়ে রাখছি। প্রথমেই আমরা আলোচনা করব গল্প, কবিতা এবং প্রবন্ধ নিয়ে। গল্প থেকে মোট 4 ধরনের প্রশ্ন হয়। একের এমসিকিউ এসএকিউ, এই দুটোকে সরিয়ে রাখলাম, বাকি থাকলো 3 আর 5 নাম্বার মানের প্রশ্ন। এবছর নদীর বিদ্রোহ গল্প থেকে 3 নাম্বার মানের প্রশ্ন গল্পের
আসার সম্ভাবনা প্রবলতর। এছাড়াও বহুরূপী অদল বদল, এই দুটোও তোমাদের ভালোভাবে পড়তে হবে। মনে রাখবে 3 নম্বরের প্রশ্ন মূলত লাইন তুলে হয়, একটু আনকমন লাইন তুলে 3-এর প্রশ্ন করার প্রবণতা আমরা অতীতের প্রশ্নে দেখেছি। তাই অনুরোধ করব, নদীর বিদ্রোহ, বহুরূপী, অদল বদল, তিনটেই কিন্তু সহজ গল্প, খুব ভালো করে পড়ে নেবে। কোন কোন অংশ পড়বে সেটা একটু পরে বলছি। এবার 5-এর প্রশ্ন, একদম সবকিছু ঠিকঠাক থাকলে অদল বদল থেকে 5-এর একটা বড় প্রশ্ন তোমরা কমন পাবে। 5-এর বড় প্রশ্ন লিখতে হয় একটা, তোমাদের অনেকগুলো গল্প আছে, এটা এক প্রকার নিশ্চিত বলা যেতে পারে অদল বদল থেকে একটা 5-এর বড় প্রশ্ন এবার আসতে চলেছে। তাছাড়া শুধু একটা পড়ে যাওয়া তো ঠিক নয়। যারা সারা বছর কিছু পড়োনি তারা হয়তো এখন একটা পড়ে নিলে অনেকটা সেফ থাকবে। তবে যারা ভালো রেজাল্ট করতে চাইছো, আমি তোমাদের বলবো জ্ঞানচক্ষু, নদীর বিদ্রোহ, এই টোটাল 3টে গল্প থেকে 5-এর প্রশ্নগুলো ভালো করে পড়বে। জ্ঞানচক্ষু থেকে মোটে একটা বা দুটো বড় প্রশ্ন, নদীর বিদ্রোহ থেকে একটা, অদল বদল থেকে একটা দুটো বড় প্রশ্ন পড়লেই চলবে, সেগুলো একটু পরে বলে দিচ্ছি। কবিতার 3-এর প্রশ্নের জন্য সিন্ধু তীরে আর অস্ত্রের বিরুদ্ধে গান, দুটোই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা লাইন, তার ব্যাখ্যা, তার প্রসঙ্গ, কোনটা কার লেখা, এই জিনিসগুলো সম্পর্কে তোমার একটা স্পষ্ট ধারণা কিন্তু থাকা দরকার। এছাড়াও 3-এর প্রশ্নের জন্য অভিষেক, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, কোনোটাই বাদ দেওয়া উচিত বলে আমার মনে হচ্ছে না। দেখো, কবিতা অনেকগুলো আছে, আমি এটুকু বলতে পারি লাস্ট ইয়ার যে দুটো থেকে এসে গেছে সেই দুটো কবিতা বাদ দিয়ে বাদবাকি সমস্ত কবিতার থেকেই কিন্তু 3-এর প্রশ্ন আসতে পারে। কবিতার বড় প্রশ্ন একদম, আমি যে 4টে কবিতার কথা বলছি এর মধ্যে থেকেই দেখবে তোমরা দুটো বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। লিখতে তো হয় একটা, অসুখী একজন, প্রলয়োল্লাস, অভিষেক, আফ্রিকা, প্রত্যেকটা কবিতা থেকে মাত্র একটা করে বড় প্রশ্ন পড়লেই চলবে। কোন বড় প্রশ্ন, কিভাবে পড়বে সেটা আমি তোমাদের কিছুক্ষণের মধ্যেই বলছি। কি বন্ধুরা, এটুকু লিখে নিলে তো? এবার রয়েছে প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষায় বিজ্ঞান, দুটো থেকেই একটা করে বড় প্রশ্ন আসে। তাই বড় প্রশ্নের জন্য তোমরা এটা করতে পারো, যে কোনো একটাকে খুব ভালো করে রেডি করে নাও। শর্ট কিন্তু দুটো থেকেই তোমাদের লিখতে হবে। তবে বড় প্রশ্নের জন্য যদি তোমার বাংলা ভাষায় বিজ্ঞান ভালো লাগে, ওটা যেহেতু আকৃতিতে ছোট, ওটা পড়তে পারো। তুমি চাইলে আর হারিয়ে যাওয়া কালিকলম পড়তে পারো, বা তুমি যদি দুটোই রেডি করতে পারো কোনো অসুবিধে নেই। আর রয়েছে নাটক, সিরাজদৌলা, এই নাটকটা থেকেই দুটো প্রশ্ন দেবে, লিখতে হবে একটা। এ তো গেল কোন কোন টপিক গুরুত্বপূর্ণ তার আলোচনা। এবার কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলার আগে একটা বিষয় বলি, আমরা যে সাজেশনগুলো বলি এটা একটা প্রবণতার নিরিখে বলা হয়। আমরা জ্যোতিষী নই, শিক্ষকদের জ্যোতিষী ভাবাটা উচিত নয়। 2016 থেকে 2024 পর্যন্ত আমাদের সাজেশন ফলো করে ছাত্রছাত্রীরা সর্বোচ্চ কমন, বলা ভালো সমস্ত প্রশ্ন কমন পেয়েছে, এটা একটা দিক। তবে আমি কখনোই দাবি করছি না এর বাইরে তোমরা কিছু পড়ো না। আমার মতে, আমার বিশ্লেষণে যে যে টপিক, যে যে অংশ গুরুত্বপূর্ণ আমি তোমাদের সেটা বলে দিচ্ছি। তোমাদের কাজ আগে সিলেবাসটা কমপ্লিট করে নেওয়া, তারপর এই টপিকগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়া। কেমন? আমি চলে আসছি প্রথমেই গল্প জ্ঞানচক্ষু। আমি বলেছি এই গল্প থেকে শর্ট কোশ্চেন, 1-এর এমসিকিউ এসএকিউ যেমন আসে তেমন আসছে। এবার 5-এর প্রশ্ন আসার একটা সম্ভাবনা রয়েছে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 13 নাম্বার পৃষ্ঠাটা ভালো করে পড়বে, 13 আর 14, এই দুটো পৃষ্ঠা পড়লেই এই জ্ঞানচক্ষুর বড় প্রশ্ন তোমরা কমন পেতে পারো বলে আমার বিশ্বাস। কি রয়েছে আমি একটু বলে দিই। ছোট মাসি মেশো সন্ধ্যা তারা হাতে তপনদের বাড়িতে ঢুকলো, এরপর থেকে তপনের লেখা গল্প বদলে গেছে, তপন কান্না করলো, প্রতিজ্ঞা করলো, এই পর্যন্ত যে ঘটনা, অর্থাৎ পাঠ্য বইয়ের 13 আর 14 নাম্বার পৃষ্ঠা, মাত্র 1.5 পৃষ্ঠা খুব ভালো করে পড়ে রাখবে, লাইনগুলো চিনে রাখবে। এর মধ্যে থেকেই কিন্তু 5-এর প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কোন কোন লাইন গুরুত্বপূর্ণ? সত্যি তপনের জীবনে সুখের দিন এলো আজ,
এমন লাইন তুলে দিতে পারে যে কোন দিনের কথা বলা হয়েছে, দিনটি কি সত্যি সুখের হয়েছিল কিনা। দিতে পারে তপন যেন কোথায় হারিয়ে যায়, এই সব কথার মধ্যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। কোন সব কথা, কেন তপন আহ্লাদ খুঁজে পায়নি? একই প্রশ্ন, দেখো দুটো উত্তর এক। 3 নাম্বার প্রশ্ন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। কেন তপনের এমন হয়েছিল? একই উত্তর হবে, তপনের মনে হয় আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তপনের এমন মনে হয়েছিল? নেক্সট, এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। দুঃখের মুহূর্ত কোনটি? তপন কি সংকল্প করেছিল? দেখো সবকটা প্রশ্নের উত্তরই হবে কি, তপন মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে গল্প লিখেছিল। দীর্ঘদিন প্রতীক্ষার পর সেই গল্প প্রকাশিত হয় সন্ধ্যাতারা পত্রিকায়। মাসি মেশো পত্রিকা নিয়ে তপনদের বাড়ি আসে, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কিন্তু এই গল্পটি মেশো কারেকশন করে ছাপিয়েছে, এই কথাটা গোটা বাড়িতে ছড়িয়ে পড়লে সবাই তপনকে উপহাস করতে থাকে। এরপর তপন নিজের লেখা গল্প পড়তে গিয়ে দেখে গল্পের প্রত্যেকটা লাইন অপরিচিত, আনকোরা। তপন বুঝতে পারে মেশোমশাই কারেকশনের নাম করে গল্পটাকে পুরো বদলে দিয়েছে। তপনের আত্মমর্যাদা বোধে ধাক্কা খায়। সে প্রতিজ্ঞা করে, জীবনে কখনোই আমি আর পরনির্ভরশীল হব না। গল্প ছাপাতে হলে নিজে গিয়ে পত্রিকার অফিসে দেব, আর কখনোই আমি অন্যের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করব না। আমি কখনোই শুনবো না যে অমুক আমার গল্প ছাপিয়ে দিয়েছে। এই হচ্ছে উত্তর, যতগুলো প্রশ্ন বললাম তার। এটাই হলো উত্তরের আর কি কাঠামো। এই কথাগুলোকে সুন্দরভাবে গুছিয়ে তোমাদের লিখতে হবে। এছাড়া তপন চরিত্র আর তপনের প্রথম জ্ঞানচক্ষু আর প্রকৃত জ্ঞানচক্ষু কিভাবে কবে খুললো, এর আলোচনাটা তোমরা একটু দেখে রাখবে। এখান থেকে 3-এর প্রশ্ন আসার সম্ভাবনা কম থাকলেও আমি তোমাদের বলে রাখছি যে ওই যে নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, যেটা 5-এর জন্য বলেছি, এটা থেকে একটা 3-এর প্রশ্ন হতে পারে। রত্নের মূল্য জহুরির কাছেই, এটা থেকে হতে পারে। তারপর যে তপন গল্প লিখলো মেশোকে নিয়ে, তার যে ভ্রান্ত ধারণা সেটা ভেঙে গিয়ে লিখলো কিভাবে, তার মাসির সঙ্গে কথোপকথন, তার মেশোর সঙ্গে কথোপকথন, এই অংশগুলো অল্প হলেও তোমাকে দেখতে হবে। এই গল্প থেকে একটা এমসিকিউ খুব বা এসএকিউ আমরা দেখে থাকি, সেটা হচ্ছে মানে যে কোনো প্রশ্ন যদি জ্ঞানচক্ষু গল্প থেকে থাকে তাতে পত্রিকার নাম দেওয়া থাকে, উত্তর হবে সন্ধ্যাতারা। একটা টিপস শিখিয়ে দিলাম। তপনের গল্প কোন পত্রিকায় ছাপা হয়েছিল? তপনের মেশো কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? মেশো বললে কোন পত্রিকার সম্পাদক তপনের গল্প ছাপতে না করবেন না? মাসি মেশো তপনের বাড়িতে কোন পত্রিকা হাতে এসেছিল? অর্থাৎ পত্রিকা এই শব্দটা তুলে যদি জ্ঞানচক্ষু থেকে কোনো প্রশ্ন থাকে, উত্তর হবে সন্ধ্যাতারা পত্রিকা। আর একটা উত্তর তোমরা আমাকে কমেন্টে লিখবে, দেখবো এই গল্পটা তোমরা কতটা মনোযোগ দিয়ে পড়েছো। আমার প্রশ্ন হলো, তপনের মেশোমশাইয়ের পেশা কি ছিল? আমাকে লিখে জানিও। এবার কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি, কি বলেছি? এখান থেকে 5-এর সম্ভাবনা কম, 3-এর প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। 3-এর প্রশ্ন মানে কবিতার যে কোনো লাইন তুলে তার ব্যাখ্যা চাওয়া হতে পারে। এজন্য আমি পরামর্শ দেব, 5-এর জন্য জাস্ট একবার এই কবিতার বিষয়বস্তু দেখে রাখো। আসার সম্ভাবনা নেই, তবুও দেখে রাখো। তারপর ওই বিষয়বস্তু পড়া থাকলে 3-এর প্রশ্নগুলোও সহজ হয়ে যাবে। কি কি 3-এর জন্য গুরুত্বপূর্ণ? আমাদের ইতিহাস নেই, আমাদের পথ নেই কোনো, আমাদের আয় আরো বেঁধে বেঁধে থাকি, তবু তো কজন আছি বাকি। এই রকম কিছু লাইন তুলে তোমাদের 3-এর প্রশ্ন হতে পারে। ধরো দিল আমাদের ইতিহাস নেই, বক্তব্যটি তাৎপর্য লেখো, বা কেন এই কথা, আয় আরো বেঁধে বেঁধে থাকি, কোন পরিস্থিতিতে কেন এই আহ্বান, এই রকম তোমাদের এখান থেকে 3-এর প্রশ্ন দেওয়া হতে পারে। আর 5-এর জন্য বললাম একটু হলেও বিষয়বস্তুটা দেখে রাখো। কবিতা আফ্রিকা, এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে 5 নাম্বারের জন্য। আমি খুব স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি, 37 পৃষ্ঠার হায় ছায়াবৃতা, এখান থেকে পরের এই 10-12 লাইন অপমানিত ইতিহাসে, এই পর্যন্ত খুব ভালো করে মাত্র 10-12 লাইন বারবার বারবার পড়ো। এখান থেকে কোনো একটি লাইন তুলে আফ্রিকার ওপর মানুষ ধরার দল বা সাম্রাজ্যবাদীরা কিভাবে অপমান অত্যাচার চালিয়েছে সেটার একটা প্রশ্ন 5-এ দেওয়া হতে পারে। কেমন লাইন তুলে দিতে পারে? হায় ছায়াবৃতা, ছায়াবৃতাকে তার সম্পর্কে কি কি বলা হয়েছে? এলো ওরা লোহার হাত করিনি, ওরা কারা, ওরা আসার পর কি হলো? এলো মানুষ ধরার দল,
গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, মানুষ ধরার দল কারা, তারা আসার পর কি হলো, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভ কিভাবে নিজেদের নির্লজ্জ অমানুষতাকে নগ্ন করেছিল, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার, তার ইতিহাসে কিভাবে অপমানের চিরচিহ্ন মুদ্রিত হয়েছিল। এতগুলো প্রশ্ন, উত্তর একটাই, সাম্রাজ্যবাদীরা প্রথম দিকে আফ্রিকাকে উপেক্ষা করত, তারপর আফ্রিকার বনজ খনিজ সম্পদের সন্ধান পেয়ে তারা সেখানে পৌঁছলো, মানুষকে তারা কৃতদাস বানাতে চাইলো, আফ্রিকার উপর পাশবিক অত্যাচার চালালো, আফ্রিকার শরীর থেকে রক্ত ঝরলো, চোখ থেকে জল ঝরলো। এইভাবে উত্তরটাকে তোমাদের কমপ্লিট করতে হবে। তিনের জন্য আফ্রিকার জন্ম বৃত্তান্ত, মানে কি করে আফ্রিকা জন্মালো, ওই যে আদিম যুগে স্রষ্টা বারবার ভাঙা গড়ার খেলায় মত্ত ছিলেন তখন প্রাচীর ধরিত্রীর বুকের থেকে, এই জায়গাটা। আর একদম লাস্ট অংশ এই কবিতার 38 পৃষ্ঠায়, এসো যুগান্তের কবি দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এই জায়গাটা থেকে ধরো এসো যুগান্তের কবি, যুগান্তের কবি কে, তাকে কেন ডাকা হয়েছে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবীকে তার দ্বারে কাকে কেন দাঁড়াতে বলা হয়েছে। দেখো একই উত্তর প্রশ্নগুলো ঘুরিয়ে হতে পারে, এই জায়গাটা তোমাদের দেখে রাখতে হবে। আফ্রিকা থেকে আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে, তোমরা অবশ্যই আমাকে উত্তরটা কমেন্টে লিখে জানাবে। শিশুরা খেলছিল, শিশুরা কোথায় খেলছিল, অবশ্যই উত্তরটা আমাকে কমেন্টে লিখে জানাও। এবার প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি কলম। টেস্ট পেপার খুললেই তোমরা দেখবে কালি তৈরির পদ্ধতি, প্রথম ফাউন্টেন পেনের আবিষ্কার, এই জাতীয় কিছু প্রশ্ন বারবার এসেছে। কিন্তু তুমি যদি মাধ্যমিকের প্রশ্নের দিকে তাকাও, দেখবে একই প্রশ্ন যেগুলো একবার মাধ্যমিকে এসে গেছে তার কিন্তু পুনরাবৃত্তি, মানে সেই প্রশ্ন কিন্তু আবার রিপিট এই প্রবন্ধের ক্ষেত্রে খুব কম হয়েছে। আমি একবার ঝট করে বলে দিই, এখান থেকে মাধ্যমিকে কবে কি কি বড় প্রশ্ন এসেছে, এবারের জন্য কোনটা কোনটা গুরুত্বপূর্ণ সেটাও বলে দেব। এখান থেকে 17 সালে এসেছে ফাউন্টেন পেন কি নামে পরিচিত, এই কলমের জন্ম ইতিহাস লেখো। 18তে এসেছে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কি অবলুপ্তির পথে এ বিষয়ে লেখকের মতামত, এটা 22এও এসেছিল। তারপর আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কালি তৈরির পদ্ধতি, এটা 19এ এসছে। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, 20তে এসছে। তাই কেটে কাগজের মতো সাইজ করে আমরা তাতে হোম টাস্ক করতাম, যে কলা পাতা কেটে কিভাবে বান্ডিল করে হোম টাস্ক করতো, এটা 22এ এসছে। 23এ এসেছে তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি, প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দেওয়া। লাস্ট এসছে সব মিলিয়ে লেখালেখি একটি ছোটখাটো অনুষ্ঠান। আমার মতে 24টা বাদ দিয়ে বাদ বাকিগুলো একবার হলেও তোমাদের দেখতে হবে, বিশেষ করে প্রথম ফাউন্টেন পেন কেনার ঘটনাটা, তারপর বাড়িতে কিভাবে কালি তৈরি করতো, তারপর ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস, এগুলো পড়বে। এছাড়া আনকমন টপিক 50 পৃষ্ঠায় আর কি, যেখানে ছবিটা দেওয়া আছে, প্রথম প্যারা, যে প্রাবন্ধিক যে অফিসে চাকরি করতেন সেই অফিসের বর্ণনা। তারপর আচ্ছা 51 পৃষ্ঠার মাঝের প্যারা, আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, প্রাবন্ধিক যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতেন তিনি কি কি দিয়ে কি কিভাবে কলম বানাতেন, এই জায়গাটা পড়বে। তারপর চলে আসবে 53 পৃষ্ঠার একদম অন্তিম প্যারা, সেখানে বিভিন্ন ধরনের দোয়াতের কথা বলা আছে, ওই জায়গাটা। আর একটা আমার মতে খুব গুরুত্বপূর্ণ, 54-এর একদম মাঝখানের দিকে দেখবে একটা প্যারা আছে, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। এর মধ্যে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলীদের কথা বলা হয়েছে, এটা কিন্তু পড়বে, যে মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান, কাদের কথা বলা হয়েছে, তাদের খ্যাতি সম্মানের পরিচয় দাও, এই প্রশ্ন। আর সর্বোপরি কালি কলমের প্রতি প্রাবন্ধিকের যে ভালোবাসা এই প্রবন্ধে ফুটে উঠেছে সেটার আলোচনা, এগুলো একবার হলেও দেখতে হবে। এখান থেকে যে কটা টপিক বললাম কোনোটা যদি তুমি বাদ দাও সেটা কিন্তু যথেষ্টই রিস্কের এবং যথেষ্টই বিপজ্জনক। এবার আমরা চলে যাব পরবর্তী অংশ, আমাদের গল্প বহুরূপীতে। তার আগে একটা বিষয় বলি, তোমরা অনেকেই জানো সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই আমার লেখা বই, পশ্চিমবঙ্গের বেস্ট সেলার সাজেশন বই। যত বছর আমরা বই প্রকাশ করেছি প্রতি বছর আমাদের বই থেকে মাধ্যমিকে গড়ে 100% প্রশ্ন আমরা কমন পেয়েছি। আমাদের বইয়ের পাঠকেরা পশ্চিমবঙ্গের বিভিন্ন বোর্ডে কিন্তু
মাদ্রাসায় হতে পারে, স্কুল বোর্ড হতে পারে, মাধ্যমিক হতে পারে, র্যাঙ্ক করে। যেমন গত বছর মাধ্যমিকের প্রথম, ষষ্ঠ, অষ্টম, দশম, নবম একাধিক ছাত্রছাত্রী যারা মেধা তালিকায় ছিল তারা কিন্তু আমাদের এই বইয়ের পাঠক এবং তাদের লেখা উত্তরও আমাদের এই বইতে রয়েছে। ফার্স্ট চন্দ্রচূড় ভাই, তার লেখা উত্তর আছে। 6, 8 একাধিক মেধা তালিকায় থাকা ছাত্রছাত্রীর নোটস আমাদের এই বইয়ে আছে। তাছাড়া আলিম হাই মাদ্রাসা মাধ্যমিক তিনটে আলাদা আলাদা বোর্ডে এ যাবৎকাল যত এমসিকিউ, এসএকিউ এবং ব্যাকরণের প্রশ্ন এসেছে তার উত্তরও আমাদের বইয়ে আছে। রচনা, প্রতিবেদন, সংলাপ, বড় প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, A to Z কমপ্লিট করা একটা কোর্স বলা যেতে পারে, 1 মাসের কোর্স। তুমি যদি এখনো এই বই সংগ্রহ না করে থাকো, অতি সত্বর দোকানে মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই, এই বইয়ের খোঁজ করো। আশা করি তোমরা বিরাট লাভবান হবে। বইয়ের দাম কত? এর মূল্য 150 টাকা লেখা। এ টাকাটাও লাগবে না, এর উপর অনেকটা ডিসকাউন্ট থাকে। আশা করি 100 টাকার মধ্যে তোমরা এই বই নিকটবর্তী বইয়ের দোকানে পেয়ে যাবে। যদি দোকানে না থাকে, দোকানদারকে বইয়ের নাম বলে বইটা অবশ্যই এনে দিতে বলো। আর আমাদের এই বই ছাপার ক্ষেত্রে একটা দুটো জায়গায় একটা দুটো আকার রস্যকার বানানের ভুল নজরে এসেছে, সেটা কারেকশন করে দিলাম। ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, ক্লিক করে পিডিএফটা দেখে নিও। একটা দুটো যে জায়গাতে ছাপার ত্রুটি নজরে এসেছে সেগুলো কিন্তু তোমাদের জন্য একদম কারেকশন করে দেওয়া হয়েছে। এবার গল্প বহুরূপী। বহুরূপী থেকে এবছর 3-এর একটা প্রশ্ন আসার চান্স কার্যত নিশ্চিত। জগদীশবাবু কিভাবে পায়ের ধুলো সংগ্রহ করেছিল, চকের বাসস্ট্যান্ডের ঘটনা, দয়ালবাবুর লিচু বাগানের ঘটনা, হরিদার 22 সাজ, এই অংশগুলো দেখবে। তারপর জগদীশবাবুর বাড়িতে যাওয়ার পর হরিদা জগদীশবাবুকে কি কি উক্তি শুনিয়েছিলেন, দার্শনিকের মতো বলেছিলেন ধনজন যৌবন কিছু নয়, ওই জায়গাটা যে আপনার উপদেশ না শুনলে আমি শান্তি পাবো না যখন বলছেন, ওই জায়গাটা একটু দেখবে। গল্পের একদম লাস্টের দিকে কি অদ্ভুত কথা বলেন হরিদা, হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না। এই যে যে অংশটা আছে, হরিদা যখন বলছে বিরাগী সেজে আমি টাকা ফাঁকা নিয়ে কি করে, এই জায়গাগুলো কিন্তু তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে। এই জায়গার মধ্যে থেকেই কিন্তু 3-এর প্রশ্ন আসবে। গল্পের ক্ষেত্রে 3-এর প্রশ্ন খুব সাজেশন করে একটা দুটো পড়ে যাওয়া কিন্তু বিপজ্জনক। যেভাবে টপিক বললাম টপিক ওয়াইজ পড়বে। গল্পের প্রশ্নতে লাইন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে, কবিতাতেও অত আসে না, তাই গল্পটাকে বারবার রিডিং পড়তে হবে। চলে যাব কবিতা অভিষেক। ওরে বাবা, অভিষেক কবিতা নিয়ে আমার খুব ভয় লাগে। ভয়ের কি আছে, আমি তো আছি। তোমাদের যত গল্প কবিতা আছে, অভিষেক, আফ্রিকা, পথের দাবি, জ্ঞানচক্ষু, যা বলো না কেন, সিন্ধু তীরে, সব আমি লাইন ধরে ধরে গল্পের মতো জলের মতো করে বুঝিয়ে দিয়েছি। সেই আলোচনাগুলো শুনতে চাইলে ভিডিওর ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া আছে, ক্লিক করো। 1-150 ভিডিও আছে, জাস্ট স্ক্রল করে দেখে নাও কোন ভিডিওটা দরকার, সেই ভিডিওটা প্লে করো, আমাদের অনলাইন ক্লাস করে নাও। আশা করি তুমি সমৃদ্ধ হবে। এবার বলে রাখি, অভিষেক কবিতা থেকে 5-এর প্রশ্ন এবং 3-এর প্রশ্ন দুটোই আসার সম্ভাবনা রয়েছে। 5-এর প্রশ্ন বলতে গেলে মাত্র 2-3টে প্রশ্ন হয়। 1, পিতা পুত্রের কথোপকথন, রাবণ রাজার সঙ্গে ইন্দ্রজিতের যে কথোপকথন, এই অংশটার মধ্যে থেকে প্রশ্ন। আর হতে পারে ইন্দ্রজিতের চরিত্র। এই দুটো প্রশ্নকেই তোমাদের ভালোভাবে রেডি করতে হবে। 3-এর জন্য ধাত্রীমাতার সঙ্গে ইন্দ্রজিতের যে কথোপকথন, ইন্দ্রজিৎ যে রণসজ্জায় যুদ্ধের সাজে সাজলো তার বর্ণনা, ইন্দ্রজিতের সঙ্গে তার স্ত্রীর কথোপকথন, এই 3টে জায়গা খুব গুরুত্বপূর্ণ। যেমন জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু কে, সে বিস্মিত হয়ে কি জানতে চাইল। বা শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, অম্বুরাশি সুতাকে তিনি কি উত্তর দিলেন। আচ্ছা, অম্বুরাশি সুতাটা কে বলো তো, আমার না মনে পড়ছে না, একটু কমেন্টে লিখে জানাও তো। তারপর এই যে ইন্দ্রজিৎ যে সাজলো, যে কনক বলায় ফেলে দিল, কুসুম দাম ফুলের মালা ফেলে দিল, সে সাজলো, তার সাজকে দুটো উপমা দেওয়া হলো, যেমন হৈমাবতী সুতা সেজেছিল, যেমন অর্জুন সেজেছিল, বৃহন্নলারূপী কিরীটী সেজেছিল, এই জায়গাটা একটু পড়বে। তারপর কহিলা কাদিয়া ধনী, ধনীকে তিনি তার স্বামীকে কি বলেছিলেন, প্রমীলার সঙ্গে তার স্বামীর কথোপকথন, একই উত্তর, যে বিদায় এবে দেহ বিদুমুখী, বিদুমুখীকে তার কাছে বক্তা কেন বিদায় চেয়েছিলেন। আর যেটা বললাম যে খুব ভালোভাবে নমি পুত্র পিতার চরণে, তোমাদের 82 নম্বর পৃষ্ঠা থেকে এইখান থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে পড়বে। এর মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন আসার একটা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, এমনকি এখান থেকে 3-এর প্রশ্ন দিতে পারে। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, বক্তা কেন এই কথা বলেছেন, বা বিধি বাম মম প্রতি, কথার তাৎপর্য কি, এতে কহিয়া রাজা, রাজা কি কি বলেছিলেন, কাকে কিভাবে আর কি অভিষিক্ত করা হলো, কোন পদে অভিষিক্ত করা হলো, এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। এবার নাটক সিরাজদৌল্লা, এই নাটক থেকে 2টো প্রশ্ন আসবে, লিখতে হবে যে কোনো একটি, আর এখান থেকে মাত্র 4 নাম্বারের প্রশ্ন থাকে, এমসিকিউ এসকিউ থাকে না। তাই আমি বলে দিচ্ছি এখান থেকে কি কি তোমাদের পড়তে হবে। অনেকটা বড় নাটক, নাটক থেকে খুব অল্প সাজেশন করাটা খারাপ বা ঠিক নয়, তবু আমি তোমাদের বলি, তোমাদের বইয়ের 84 এবং 85 অর্ধেক এর মধ্যে থেকেই একটা বড় প্রশ্ন আসতে পারে। 84 থেকে 85 অর্ধেক পর্যন্ত কোন জায়গায় ইংরেজ প্রতিনিধি ওয়াটসের সঙ্গে সিরাজের কথোপকথন কি কি। সিরাজ প্রথমে বলল যে তোমাকে আমি তোপের মুখে উড়িয়ে দিতে পারি। ওয়াটস বলছে কেন? সিরাজ বলছে তোমাদের স্পর্ধা আকাশস্পর্শী, তোমাদের অপরাধ সভ্যতা শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে, ভদ্রতার অযোগ্য তোমরা। তারপর মুন্সিজিকে বলল বের করুন অ্যাডমিরাল ওয়াটসনের চিঠি, সেই চিঠিতে লেখা আমি এমন আগুন জ্বালাবো গঙ্গার জল দিয়েও নেভানো যাবে না। এরপর সিরাজ ওয়াটসকে বলছে এ ভীতি প্রদর্শনের অর্থ কি। তারপর সিরাজ ওয়াটসেরই একটা চিঠি বের করে বলছে তুমি এই রকম কেন লিখেছো যে চন্দননগর আক্রমণ করা বুদ্ধিমানের কাজ। সিরাজ বলছে তোমাদের অভদ্রতা ঔদ্ধত্যের আরো পরিচয় চাও, তুমি এক্ষুনি দরবার থেকে বেরিয়ে যাও। এই যে যে জায়গাটা আর যে লাইনগুলো আমি বলে দিলাম, তোমাকে তোপের মুখে উড়িয়ে দিতে পারি, তোমাদের অপরাধ সভ্যতা শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, এই পত্র সম্বন্ধে কি জানো, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, এই ভীতি প্রদর্শনের অর্থ কি। একই উত্তর এত রকম লাইন দিয়ে হতে পারে, এই জায়গাটা ভালো করে পড়বে। চলে আসো তারপরের অংশে, একদম শেষের দিকে 86 পৃষ্ঠায় একটা লাইন আছে, আর কত হেয় আমাকে করতে চান আপনারা। সিরাজের সভাসদেরা কি কিভাবে সিরাজকে হেয় বা অসম্মানিত করেছিল এটা একটু পড়ে রাখবে। জাহাপানা নিচের এই স্পর্ধা 87 নাম্বার পৃষ্ঠার লাস্টের দিকে আছে, মির্জাফর এই কথাটা বলেছিল যে আমার জুনিয়র সেনাপতিরা আমাকে প্রশ্ন করছে, এই জায়গাটা পড়বে। একদম 88 প্রথম দিকে আমরা নবাবের নিমক বৃথা খাই না, আর কি মীর মদনের এই কথা, সৎ একজন সেনা, সে যখন এই কথাটা বলছে এটা একটু দেখবে। দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপানা, এই লাইনটা দেখবে। আমি যেটা প্রথমে বলেছি ওই যে যে অংশটা পড়তে ওয়াটসের সঙ্গে কথোপকথন, ওটা সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর 89 পৃষ্ঠায় দেখবে সিরাজ বেশ কিছু মোটিভেশনাল কথা বলেছে। আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, বাংলার দুর্দিনে আপনারা আমায় ত্যাগ করবেন না, হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা, খুব ইম্পর্টেন্ট লাইন। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। তারপর 90 পৃষ্ঠায় আমি আজ ধন্য, এই যে যে জায়গাটা, এই এতগুলো লাইন উত্তর একটাই, সিরাজ তার সভাসদদের বিরুদ্ধে একাধিক দেশদ্রোহিতার প্রমাণ পেলেও তিনি কোনো কঠিন ব্যবস্থা গ্রহণ করেননি, তিনি বলেছেন বিচার নয় বন্ধুত্ব তৈরির দিন আজ। এরপর তিনি বেশ কিছু মোটিভেট করার মতো কথা বলেছেন, এই যে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, এই লাইনটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, বা বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাকে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বপ্রকারে সাহায্য করুন। এই যে লাইনগুলো মোটিভেট করলেন, সবাই যখন বলল ঠিক আছে নবাব আমরা আপনার কথা মেনে চলবো, সিরাজ বলছে আমি আজ ধন্য। এই জায়গাটা বিশেষ করে ঘসেটির সঙ্গে সিরাজ লুৎফার যে কথোপকথন খুব ভালো করে পড়বে। সিরাজ ঘসেটি লুৎফা 3টে চরিত্রই পড়বে, আর লাস্টের দিকে এইবার হয়তো শেষ যুদ্ধ সিরাজ অনুভব করতে পেরেছে, এবারে যুদ্ধ হবে রক্তক্ষয়ী সর্বগ্রাসী, এবার হয় ইস্পার নয় উস্পার, হয় আমি জিতবো নয় ইংরেজরা, আমি যদি জিতি ইংরেজরা আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবে না, আমার আর যুদ্ধ করা লাগবে না, ইংরেজরা যদি জেতে আমি আর এই ধুলার ধরণীতে থাকবো না, তাই এ যুদ্ধ হবে শেষ যুদ্ধ। বোঝা গেল? এই অংশগুলো তোমাকে পড়তে হবে। স্যার আরেকটু কমিয়ে প্রশ্ন দেওয়া যায় না? না গো, যদি দেওয়া যেত, আমি যেমন ওই প্রথম দিকের গল্পে একটা বলে দিলাম ওই রকমই বলতাম। এই নাটকটার সব জায়গা গুরুত্বপূর্ণ,
তাই তুমি যদি যেটুকু বললাম একদম পর্যাপ্ত, তুমি যদি এর থেকে কমিয়ে পড়তে যাও সেটা কিন্তু বিপজ্জনক। সিরাজ চরিত্রটা, ঘসেটির সঙ্গে সিরাজের কথোপকথন, আর ওয়াটসের সঙ্গে সিরাজের কথোপকথন, এই তিনটে, আর ওই হিন্দু মুসলমান প্রসঙ্গ, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা, এই চারটে টপিক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা কিছু পড়োনি আমি তাদের বলবো এই টপিকগুলো একবার হলেও দেখে নাও, আর যারা পড়েছো তাদের জন্য যে যে লাইন বলে দিলাম সেটা পড়বে। এবার প্রলয় উল্লাস, 5-এর প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমি বলবো এই কবিতার বিষয়বস্তুটা পড়ে নাও, একটাই প্রশ্ন, আর যে কায়দায় সম্রাট এক্সক্লুসিভ সাজেশনে লেখা আছে একটা পড়লেই যে কোনো উত্তর দিলে, তুমি যে কোনো প্রশ্ন দিলে উত্তর লিখে আসতে পারবে। যে কোনো একটা লাইন তুলে দিল যে কেমন দিতে পারে, প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয়ের আগমনের চিত্রটি অঙ্কন করো, বা প্রলয় উল্লাস কবিতায় প্রলয় দেখেও কেন উল্লাস করতে বলেছেন, বা এই কবিতার বিষয়বস্তু, বা মা ভই মা ভই এই শব্দের অর্থ কি, কেন এই কথা বলা হয়েছে, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, কেমন ভাবে আসে। একই প্রশ্ন নানাভাবে ঘুরিয়ে আসতে পারে, এটা একটু পড়বে। আর লাস্টের দিকের থেকে তোরা সব জয়ধ্বনি কর আর বধুরা প্রদীপ তুলে ধর, এই দুটো লাইনের একটু তাৎপর্য দেখে রেখো। পরের গল্প পথের দাবি, দেখো এই গল্প থেকে এবার বড় প্রশ্ন বা 3-এর প্রশ্ন আসার চান্স অত্যন্ত কম। দেখো পথের দাবি থেকে আমার দুটো জায়গা খুব গুরুত্বপূর্ণ মনে হয়। একটা হচ্ছে অপূর্ব আর কি সব্যসাচীকে আপন লোক বলে বলছে যা দুঃখ থাকুক আমি মাথায় তুলে নিলাম, ওই জায়গাটা। 2, অপূর্ব যে লাথি খেয়েছিল স্টেশনে, কেউ তার প্রতিবাদ করেনি, ওই জায়গাটা। আর লাস্টে অপূর্বকে বার্মা পুলিশ সাব ইন্সপেক্টর বলছে তোমাকে টেনে নামাতে পারি, এই জায়গাটা। 3-এর প্রশ্নের জন্য একটু দেখবে। তারপরে ওই তার ঘরে যে চুরি হয়েছিল, একটা মেয়ে হেল্প করেছিল, যে এত বড় বন্ধু বলছে খ্রিস্টান মেয়েটিকে, ওই জায়গা। আর খুব ভালো করে না গিরিশের সাজ পোশাক এগুলো দেখে রাখবে, এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসবে। মোট কথা যারা ভালো রেজাল্ট করতে চাইছো এই গল্পটা খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, এখান থেকে কিন্তু শর্ট আসার সম্ভাবনা প্রবল। আর যেহেতু গল্পটার আয়তন অনেক বড়, শর্টের জন্য তাই একটু ভালোভাবে তোমাকে রেডি রাখতে হবে। এবারের কবিতা সিন্ধু তীরে, এখান থেকে বলা যেতে পারে 3-এর প্রশ্ন কার্যত নিশ্চিত, বিশেষ করে একদম 108 পৃষ্ঠার প্রথমেই 5-6 লাইন যে ছবির ওপরে যে মনোহর দেশ দিব্য স্থান এর বর্ণনা, এটা পড়বে। আর যে অচৈতন্য কন্যা তার রূপ দেখে যে বিস্মিত হলো পদ্মা, মনে মনে যা ভাবলো, ওই জায়গাটা। আর পঞ্চকন্যা কিভাবে চেতনা পেল একটু দেখে রেখো, এই 3টে জায়গা এখান থেকে দেখলে চলবে। এবার চলে যাব আমরা পরের অংশে, অদল বদল। অদল বদলের কিন্তু বদল নেই, এটা থেকে 3-5 দুটোই গুরুত্বপূর্ণ, সব ধরনের প্রশ্ন। 2 বন্ধুর মধ্যে মিল অমিল দেখবে, বাবা মাকে নতুন জামা কাপড় পাওয়ার জন্য কিভাবে জ্বালিয়েছে দেখবে, তামাশা করে হলেও ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে, কালিয়ার সঙ্গে মারপিট দেখবে। আর বড় প্রশ্নের জন্য আমার খুব মনে হচ্ছে লাস্ট পৃষ্ঠা 113-র এইটুকু শেষ প্যারা থেকেই আসবে। কি কি লাইন, পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। পাঠান কোন গল্প বলেছিল? উনি অল্প কথায় ছেলে মেয়েদের জামা বদলানোর গল্প শোনালেন। গল্পটি লেখো। কি খাঁটি কথা, অমৃতের জবাব আমায় বদলে দিয়েছে। কোন বিষয় খাঁটি, কোন কথাটি খাঁটি, কিভাবে তা বক্তাকে বদলে দিয়েছে। অমৃত ঈশাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। অর্থাৎ অমৃত ঈশাবের জামা অদল বদলের গল্প, আর সেটার প্রতিক্রিয়া কিভাবে পাঠানকে বদলে দিয়েছিল, হাসান ভাইকে বদলে দিয়েছিল, এই জায়গা থেকেই 5-এর প্রশ্ন আসার চান্স প্রবল। তাছাড়া অমৃত কিভাবে মা বাবাকে জ্বালিয়েছিল, অমৃত ঈশাবের বন্ধুত্ব, এই টপিকগুলো। অমৃত ঈশাবের বন্ধুত্ব মানে এই যে 5-6টা লাইন বললাম, তার উত্তরটাই কার্যত হবে, তোমাদের কিন্তু দেখে রাখতে হবে। এবার চলে যাব আমরা পরের অংশে। পরের আর কি রয়েছে, প্রবন্ধ। বাংলা ভাষায় বিজ্ঞান, কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ। নাম্বার 1, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধাগুলো দূর করার জন্য প্রাবন্ধিক কি কি পরামর্শ দিয়েছেন। দ্বিতীয়, আলংকারিকদের মতে শব্দের ত্রিবিধ কথা সম্পর্কে আলোচনা করো। চতুর্থ, পরিভাষা রচনা নিয়ে যে বক্তব্য রাখা, যে বঙ্গীয় সাহিত্য পরিষদ কি বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমিতি কি, কোনটাতে কি ছিল, কোনটার মধ্যে কি ত্রুটি হয়েছিল, এটা খুব ভালো করে দেখবে। তারপর প্রথম শ্রেণীর পাঠক, দ্বিতীয় শ্রেণীর পাঠক, এদের বর্ণনা। এই কটা অংশ কিন্তু তোমাকে এখান থেকে দেখতে হবে, এই 4-5টা ছোট ছোট প্রশ্ন। তারপর অস্ত্রের বিরুদ্ধে গান, এটার বিষয়বস্তু পড়বে, বা
এটা বিষয়বস্তু পড়লেই হয়ে যাবে যে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি যে একটি যুদ্ধ বিরোধী কবিতা বা এই কবিতার ভাববস্তু যাই দিক না কেন, বড় প্রশ্নের জন্য বিষয়বস্তু পড়বে, তাতেই তোমার ছোট প্রশ্ন হয়ে যাবে। কেমন ভাবে? এখান থেকে 3-এর প্রশ্ন দিতে পারে, গানের বর্ম আজ পড়েছি গায়ে, বা গান বাঁধবে সহস্র উপায়, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়, এইরকম কোনো লাইন দিয়ে তার তাৎপর্য দেওয়া হতে পারে। আমি বলবো কবিতাটার আকৃতি ছোট্ট কবিতা, বারবার পড়ে লাইনগুলো মুখস্থ করে ফেলো। এখান থেকে 3-এর প্রশ্ন বা 5-এর, 3-এর আসার চান্সই প্রচন্ড, তাই এটা যাতে মিস না হয়। তারপর রয়েছে আমাদের সিলেবাসের অন্তিম গল্প নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহ থেকে মানে 3-5 দুটোই গুরুত্বপূর্ণ। এটুকু বলা যেতে পারে ধরো 3 আসার চান্স একেবারে নিশ্চিত। কেমন প্রশ্ন হতে পারে? যে আমি চলিলাম হে, কে কাকে কখন এই কথা বলেছিল, তিনি কোথায় গিয়েছিল, 5 দিন পর নদীর কোন রূপ নদের চাঁদ দেখেছিল, খুব ইম্পর্টেন্ট। নদের চাঁদ কেন কান্না করে ফেলেছিল, নদীর প্রতি নদের চাঁদের ভালোবাসা বা পাগলামির পরিচয় দাও। নদীর বিদ্রোহের কারণ সে কি বুঝতে পেরেছিল, আর নতুন রং করা ব্রিজের জন্য সে গর্ব অনুভব করলেও কেন তার মনে হলো, কি প্রয়োজন ছিল ব্রিজের। এই টপিকগুলো, নদের চাঁদ চরিত্র বা নদীর প্রতি নদের চাঁদের ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 5 দিনের বৃষ্টির পর নদীর কোন রূপ সে দেখেছিল, উত্তাল রূপ, তার বর্ণনা গুরুত্বপূর্ণ। নদের চাঁদের পাগলামি, তার মধ্যে ওই সে চিঠি ফেললো, কি কি ব্যাপার, এগুলো লিখলে নদীর প্রতি ভালোবাসা, না দেখলে বাঁচতে পারে না, সে নদীকে দেখে, নদীর পাড়ে গিয়ে বসে, এই জায়গাগুলো একটু দেখবে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, বক্তা নদীর বিদ্রোহের কোন কারণ বুঝতে পেরেছে, এগুলোই। তাহলে এই গেল আমাদের পাঠ্য বইয়ের সাজেশন। স্যার কোনি থেকে সাজেশন দিন। আমি বলবো ভাই, কোনি থেকে সাজেশন করে পড়ো না, বিপদে পড়বে। কেন? 14টা পরিচ্ছেদে ভাগ করা একটা বিরাট উপন্যাস হলো কোনি। কোনি থেকে গুরুত্বপূর্ণ লাইন 250 থেকে 300টা। এটা তো সাজেশন হতে পারে না। আমি তোমাকে এটুকু বলতে পারি, 1 নাম্বার পরিচ্ছেদ, 2 নাম্বার পরিচ্ছেদ, 3 নাম্বার পরিচ্ছেদ খুব ভালো করে পড়ো, এর থেকে একটা প্রশ্ন কমন পাবে। কোনিতে যতগুলো চরিত্র আছে, প্রণবেন্দু, কোনি, ক্ষিতীশ, লীলাবতী, বিষ্ণুধর, সবকটা ভালো করে করো। এবার ভাগ্য ভালো থাকলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। তাহলে আর কি কি বাকি রইলো? ব্যাকরণের অংশ, তোমরা বললে আমি একটা ব্যাকরণের স্পেশাল ভিডিও দেবো, গতবারও দিয়েছিলাম, তার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন ছিল। আমি সাজেশন বলবো না, ব্যাকরণের তো সাজেশন হয় না, বললে একটা স্পেশাল ভিডিও দিয়ে দেবো, গুরুত্বপূর্ণ ভিডিও। আর প্রতিবেদন, সংলাপ, রচনা ইতিমধ্যেই আমি এর আলাদা ভিডিও করে সাজেশন দিয়ে দিয়েছি, ভিডিওটা দেখে নিও। বিশেষ করে পরিবেশ বিষয়ক রচনা, বিশ্ব উষ্ণায়ন, তারপর তোমার জীবনের লক্ষ্য, বিজ্ঞানের প্রযুক্তি বা বিজ্ঞানের ভালো মন্দ, এই টাইপের রচনার একটা ঝোঁক তোমরা কিন্তু পরীক্ষা বা কোনো একটি আত্মকথা তোমরা প্রশ্নপত্রে দেখতে পাবে। এই বিষয় নিয়ে সেপারেট ভিডিও আছে, দেখে নিও। আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল জানি, তবে যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ভিডিও দেখেছো সবার সাফল্য কামনা করি। ভিডিওতে যদি আমি অসাবধানবশত কোনো গুরুত্বপূর্ণ টপিক মিস করে গিয়ে থাকি, তোমরা কমেন্টে সেটা লিখে দিও। ভিডিও শেষে একটা কথাই বলবো, আমি কিন্তু প্রশ্ন দেখে আসি না বা আমি প্রশ্ন তৈরি করি না, আমরা ট্রেন্ড অনুযায়ী অ্যানালাইসিস করে প্রশ্নের একটা প্রবণতা তোমাদের বলি। তাই এখান থেকেই সব প্রশ্ন আসবে, এর বাইরে কিচ্ছু আসবে না এমন দাবি আমি একেবারেই করছি না। বরং আমি তোমাদের বলছি, যারা সোশ্যাল মিডিয়াতে এইসব মিথ্যাচার করছে, একটা পড়লেই 100% কমন, আমি যা বলবো সব আসবে, তাদের থেকে শত যোজন দূরে থাকাই বাঞ্ছনীয়। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।